জাতির সাথে এই যে জাতির হক মাইরা খাইলো, জাতির সাথে বেইমানি করলো, জনগণের সাথে বেইমানি করলো, আর এখন আবার নতুন করে বেইমানি শুরু করছে এই হাবরকে। ফাইন, ঠিক আছে, গদিতে বসছো, এখন জুলাই বাস্তবায়ন করো। আর জুলাই বাস্তবায়ন করতে তোমার এত ঘড়ি বসি কেন? এত সংবিধান আবার কি? সংবিধান মানুষের জন্য। সংবিধান মানলে তো নির্বাচন হবে 2029 নির্বাচনই হইতো না, নির্বাচন হইতো না, ম্যাডাম খালেদা জিয়ার জানাজা হইতো না, তারেক রহমান দেশে আসতে পারতো না, কত কিছুই তো হতো না। তাহলে কেন, কি জন্য এই সমস্ত? এটা টোটাল বেইমানি না, টোটাল মির্জাফরি না, বিশ্বাসঘাতকতা। এবং আবার সেই ভারতের কোলে বসে গেছে, ভারতের সাথে আবার লেনদেন শুরু হয়ে গেছে, এক্সপোর্ট ইম্পোর্ট শুরু হয়ে গেছে। আমাদের তো দরকার ছিল না 19 মাস আমরা ভারতের সাথে কোনো ব্যবসায়িক লেনদেন ছাড়াই তো এই দেশ সুন্দর চলেছে। এই দেশ মাথা তুলে দাঁড়াবে যদি ভারতের সাথে কোনো লেনদেন না করে, তাহলে এই দেশ তাড়াতাড়ি মাথা তুলে দাঁড়াবে, এটা আমি বলতে পারি। ভারত বরঞ্চ আমাদের পিছিয়ে দেয়। আমাদের উচিত ভারতের সাথে লেনদেন আগামী 20 বছর একদম বন্ধ রাখা, টোটাল বন্ধ রাখা। অন্য দেশ থেকে সস্তায় জিনিস পাওয়া যায়, সেটা না এনে আমাদের ব্যবসায়ীগুলো তো চোর, এই অলিগার্কগুলো তো একটা চোর, খুব নিচু স্তর থেকে এগুলো উঠে আসছে। তো আপনি দেখেন ব্যবসায়িকগুলোর ইতিহাস যদি বলতে চাই, এখন ওই ব্যক্তিগত চরিত্র নিয়ে টানাটানি করতে হবে। কোন কুলাগারটা কোথেকে উঠে আসছে দেখেন না, আপনি হিসাব করেন ব্যাকগ্রাউন্ড, এরা কোথায় ছিল আজ থেকে 20-30, কেউ 15, কেউ 20, কেউ 30, কেউ 40 বছর আগে। সব খুব নিম্ন স্তরের মানুষগুলা, এদের হাতেই এখন দেশের অর্থনীতি। এরাই অলিগার, এরা মানুষ নয়, অমানুষ। বসুন্ধরা কি ছিল আজ থেকে 35 বছর আগে? যুগান্তরের কি বাবুল্লা কি ছিল? তো এরকম হাতে গোনা 2-1টা আছে যারা ভালো, বাকি 90%ই এই অখাদ্য এবং খুবই নিম্ন স্তর থেকে নিম্ন মন মানসিকতার লোকগুলাই আজকে দেশের অর্থনীতি কন্ট্রোল করছে এবং সবকিছু রাজনীতি কন্ট্রোল করছে। আর সাথে যোগাযোগ দিয়েছে এই যে চাকর বাকর টাইপ কিছু আমলা কামলা যেগুলো আছে, এরা আর মাস্টারম্যানগুলা, এই চক্রটা মিলেই দেশটাকে খাচ্ছে লুটে ফুটে। এবং জনগণকে আবার জেগে উঠতে হবে, জুলাই যোদ্ধা থেকে আবার জেগে উঠতে হবে, এছাড়া উপায় নেই। ভারতীয় আধিপত্যবাদ যেটা আবার পুনরায় চাপানো শুরু করেছে বিএনপি, এটাকে চিরতরে বন্ধ করে দিতে, শেষ করে দিতে হবে। এবং এটা আমাদেরই দায়িত্ব। পলিটিক্যাল দলগুলা কিছুই করবে না, তারা এই আবার কি বললে ভাসুর কি মাইন্ড করবে, আবার বিরোধী দল যারা এখন আছে তারা না পশ্চিমারা কি বলবে, আমাদেরকে ট্যাগ দিবে, এত ইয়ে হইলে তো ছেড়ে দেন, রাজনীতি ছেড়ে দেন, জনগণের হাতে ছেড়ে দেন, জনগণ ডিসাইড করবে। আপনারা সংসদে বসবেন, বিরোধী দল হবেন, রোল প্লে করবেন না ঠিক মতো, আপনারা নির্যাতিত হন নাই 16 বছর, সেই দিনগুলো ভুলে গেছেন? তাহলে কেন মেরুদণ্ড সোজা করে দাঁড়াবেন না? কেন এই ভুল পথে যে সরকার চলছে সেই সবকে সংশোধন করবেন না, অথবা একে স্টপ করাবেন না আপনারা টোটালি? আর নির্বাচনকে চ্যালেঞ্জ করেনি কেন তারা তো চ্যালেঞ্জ করা উচিত ছিল। এখনো তো টাইম আছে, এখনো টাইম আছে। ঢাকা 8 আসনে চ্যালেঞ্জ করতে বলেন না, ঢাকা 17 তো চ্যালেঞ্জ করতে বলেন না। আমি শিওর এই বিএনপির 2জন রেজাল্ট পাল্টাই দেয়। পেকুয়াতে কয় হাজার ভোট পাইছে এই স্বরাষ্ট্রমন্ত্রী শীর্ষা সালাউদ্দিন কয় হাজার ভোট পাইছে? খোঁজ নিয়ে দেখেন, আপনি আপনার সোর্সে খোঁজ নিয়ে দেখেন কয়েক হাজার ভোট পাইছে। ওখানে পুরা ভোটটা জামাতের ক্যান্ডিডেট পাইছে। লোকালদের সাথে কথা বলেন, তাইলে বুঝতে পারেন। আপনি হেমায়েত ভাই, আপনি নিজে কথা বলেই বুঝতে পারেন। আমার কথা বিশ্বাস করতে হবে না আপনাকে, আপনি নিজে, আমি তো খোঁজ খবর রাখি, আর আপনি নিজেই আমার কথাটা ভেরিফাই করে দেখেন যে আমি ভুল বললাম নাকি বললাম। যান স্বরাষ্ট্রমন্ত্রীর আসনে খোঁজ দেন, সে কয় হাজার ভোট পাইছে। এরকম সবগুলাই একমাত্র আমি বলতে পারি পরিষ্কারভাবে জিতে আসার মতো যোগ্য 2জন, একটা হচ্ছে বাবর, একটা হচ্ছে আলতাফ চৌধুরী, এয়ার ভাইস মার্শাল আলতাফ চৌধুরী। এই 2জনের ব্যাপারে আমি প্রতিটা নিম্ন স্তরের জনগণ, ওই 2 জেলার জনগণ, ওই আসনের জনগণের কাছে আমি জিজ্ঞেস করেছি কিরে খবর কি, বলে না উনি আমাদের সর্বশ্রেষ্ঠ যোগ্য ব্যক্তি। এবং তাই হয়েছে, তারা আসছে, তারা যোগ্য হয়ে নির্বাচিত হয়ে আসছে। অথচ এই 2টা লোককে কাজে লাগানো হয়নি, ভেটারান 2টা লোক, এদেরকে কাজে লাগানো হয়নি। কারণ ভারতের আশীর্বাদ নাই তো, ভারতের আশীর্বাদ নাই, ভারত নো করে দিছে না, এদেরকে দিবা না। দেখেন এদের কারোর মধ্যে না। হাফিজ সাহেবকে দিছে, হাফিজ সাহেব তো দোনমনো, হাফিজ সাহেব তো বিএনপি থেকে সংস্কার পার্টিতে ছিল 111 চিকিৎসার নাম করে ভারতে যেত মাঝে মধ্যে।
হ্যাঁ, তারপরে আবার এই বিএনপি ভাঙতে 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 এই যে ইলেকশনের গত 24-এ নাকি 2-3 উনি বছর আগে, 24-এ নাকি উনি দল টল পুরা গোছায় ফেলাইছিল 24-এর হ্যাঁ উনি নির্বাচনে। গুছায় ফেলাইছিল, আমি জানি তো, গুছায় ফেলাইছিল। তারপরে আবার যাদের দিয়ে কাজ করাচ্ছিল তাদের সাথে বেইমানি করলো এই হাফিজ সাহেব। এই হাফিজ সাহেব ব্যারিস্টার সারওয়ারকে জিজ্ঞেস করেন, বলে দিবে তো। না না আমাকেও আমার টানতে চ্যানেলে চাইছিল, আমাকে বলছিল। ওই দলে টানতে চাইছিল, আমি যাইনি তো। আমি ছিল আমি কোনো রাজনীতি করবো না, তাহলে তো এই হচ্ছে আমাদের বুড়া খাটাসদের চরিত্র, পোল্ট্রিবাজ। এর আগে তো দুজন পোল্ট্রি মারলেন, দুইজন মুক্তিযোদ্ধা সাহেব, এই যে আমার প্রিয় জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম আর কি আরেকটা হচ্ছে সাজানোমর শাহজাহান। সাজানোমর হ্যাঁ, সাজানো। এরা এই যে পোল্ট্রিবাজ, এদের মানে কত লোভ, কত আমি এটাই বুঝি না। নীতি আদর্শ বলতে এদের কিছু নাই, আর এরা ফুটায় মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধাদেরকে মান সম্মান তো ডুবাইছে এরাই। এই দেখেন হাফিজ সাহেব মুক্তিযোদ্ধা, তো কোথায় ওনার দেশপ্রেম বলেন? ওনার গদি প্রেম আছে, দেশপ্রেম নাই। ওই সময় ছিল যখন যৌবনে ছিল, উনি কলুষিত হয়নি। এখন তো কলুষিত হইতে 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 বুড়া নারিকেল পাইকা বুড়া হয়ে গেছে। এখন তো আর ওনাদের ইয়ে নাই। দেখেন অবস্থা, দেখেন দেশে। অতএব এই জাতিকে চিন্তা করতে হবে, আপামর জনসাধারণকে চিন্তা করতে হবে। দেশটা কারো বাপের সম্পত্তি না, কোনো নেতা নেত্রীর পৈতৃক সম্পত্তি না। দেশটা আমাদের, আমরাই দেশ চালাবো, আমাদের দেশ আমরাই সঠিক পথে নিয়ে যাব। এবং ভারতীয় আধিপত্যবাদ আমরা পুনরায় ভেঙে দেবো এবং চিরতরে ভেঙে দেব। এবং এই দেশে যারা দালাল আছে, ভারতের দালাল সেবাদাস, বুড়া খাটাস, এই সবগুলাকে বঙ্গোপসাগরে নিয়ে ফেলাইতে হবে। এছাড়া কোনো ইয়ে নাই, উপায় নেই। আমার কথাটা খারাপ লাগতে পারে, বাট বাস্তবে তাই হতে হবে। তা না হলে এই দেশ বারবার বারবার আঘাতপ্রাপ্ত হবে, বারবার ওই শিকলে বন্দী হবে, পরদেয়তার শিকলে। সেটা যতদিন আমরা না করতে পারবো ততদিন মুক্তি নেই। এটাই করতে হবে। আগামী ঢেউ যখন আসবে তখন এটাই করতে হবে। কাউকে ছাড় দিতে হবে, নিজের বাপ হলেও ছাড় দিতে নাই। তারা নির্বাসনে পাঠান, বাপ, চাচা, মামা, খালা, কোনো মাপ নাই। মাপ দিলে পুরা দেশ আবার হয়ে যাবে। অতএব আমি আহ্বান জানাবো তরুণ প্রজন্মকে, তোমরা আবার জেগে ওঠো। জনসাধারণ সবাইকে আমি আহ্বান জানাচ্ছি, যার যার অবস্থান থেকে অন্যায়ের প্রতিবাদ করেন, চাঁদাবাজ রুখে দিন, ভারতীয় দালালদেরকে রুখে দিন। আর বিজেপি এবং পুলিশকে বলবো, আনসারকে বলবো, এই সীসা সালাউদ্দিনের কোনো অবৈধ আবেশ তোমরা ক্যারি আউট করবে না। যদি দেশের সন্তান হও করবে না, আর যদি ভারতের সন্তান হও তাহলে তোমরা করবে। যদি বাংলাদেশ তোমার মাতৃভূমি হয় তাহলে এই সীসা সালাউদ্দিনদের কোনো আদেশই তোমরা পালন করবে না। অবৈধ, তার কোন আদেশে বৈধ দিবে এটা জানা সবাই আমরা বুঝি। সে তো বৈধ কোনো আদেশ দিবেই না। সে তো 9 বছর ওই পারে থেকে ওই পারের ট্যাবলেট খায় আসছে। সে তো যত যা দিবে দেশের স্বার্থের এগেন্স্টেই দিবে। অতএব আমি সাবধান করছি আমার প্রতিটি বিজিবি সদস্যকে, সাবধান করছি প্রতিটি পুলিশ সদস্যকে, মিস্টার আইজিপি সাহেব আপনাকেও সাবধান করছি। আপনি জুলাই না হলে আপনি আজকে আইজিপি হতে পারতেন না। অতএব আপনি কোনো জুলাই যোদ্ধার সাথে, কোনো জুলাই স্পিরিটের সাথে যদি বিরুদ্ধে কাজ করেন তাহলে সেটা আপনি মির্জাফর বেঈমান বিশ্বাসঘাতক হয়ে যাবেন। সেই তকমাটা লাগার আগে আইজিপি সাহেব আপনি নিজেও সাবধান হয়ে যাবেন। ডক্টর ইউনূসের আমলে কিন্তু প্রেস সেক্রেটারি শফিকুল আলম, ডক্টর ইউনূস ভালো করুক খারাপ করুক, এই প্রেস সেক্রেটারি কিন্তু আইসা 101টা যুক্তি হাজির করতো যে এটা ইউনূস ঠিক কাজই করছে। এখন তারেক রহমানের প্রেস সেক্রেটারি কই? তাকে আমরা দেখি না কেন? আমরা তাকে প্রশ্ন করতে চাই যে কোন ক্রাইটেরিয়ায় গভর্নর নিয়োগ হলো, কোন ক্রাইটেরিয়ায় ঢাকা ভার্সিটির ভিসি নিয়োগ হলো, আমরা তো জানতে চাই। তার প্রেস সেক্রেটারি কই? সে কেন লুকিয়ে থাকে? তার প্রেস সেক্রেটারি হয়তো মূর্খ কোনো একটাকে রাখছে আশেপাশে। ওর তো প্রেসকে ফেস করবে না, তারা তো মিডিয়াকে ফেস করবে না, করতে চাইবে না, করতে চাইবে না। ফেস করার যোগ্যতা আছে, ফেস যে করবে সততা আছে। অসৎভাবে কাজ করছে, অবৈধভাবে দখল করছে, অবৈধভাবে নিয়োগ দিছে, অযোগ্য লোককে নিয়োগ দিছে, কি দিয়ে ফেস করবে বলেন? কি দিয়ে ফেস করবে? মুখে মুখে শুধু গণতন্ত্র গণতন্ত্র বলবে। মানুষ তো সেই জিনিস এখন বুঝে যে জনগণ আর গণতন্ত্র ফেনা তুলবে। এই সমস্ত ফেনা পাবলিক এখন খায় না, মানুষ বুঝে। দেখা যাক না কি হয়, ওদের অবস্থা কোথায় গিয়ে দাঁড়ায় সেটা আল্লাহই ভালো জানে, আর মানুষ দেখবে সময়ে। এইভাবে রাষ্ট্র চালাতে পারবে না।
জি লাস্ট একটা প্রশ্ন আপনাকে করি, এটা শেষ প্রশ্ন, যে মন্ত্রিসভাটা আসলে গঠন হলো কিভাবে? আপনি দেখেন খলিলুর রহমানকে মন্ত্রী বানানো হলো, আবার ওই যে অ্যানি হচ্ছে সিনিয়র, তাকে বানানো পানি সম্পদ মন্ত্রী, রবি হচ্ছে জুনিয়র, ওই যে সমঝোতা না চাঁদা, তাকে বানানো হলো সড়ক সেতু রেল মন্ত্রী, আবার হাফিজ সাহেবকে মুক্তিযোদ্ধা মন্ত্রীর পরে আবার বানানো হলো স্পিকার, ডেপুটি স্পিকারও সেম অবস্থা, ভূমি মন্ত্রীর পরে আবার ডেপুটি স্পিকার, মানে এটা হজবরল অবস্থা। আসলে এই মন্ত্রিসভার বুদ্ধিগুলো কই থেকে পায় তারেক রহমান? আচ্ছা, আপনার যদি নিজের বুদ্ধি না থাকে, লেখাপড়া একটু কমতি থাকে, ভালো কথা। আপনি তো একটা বোদ্ধা লোকদের, দেশপ্রেমিক সিনিয়র সৎ কারো কাছ থেকে বুদ্ধিটা নেবেন, সেটা তো নেয় না। তার লক্ষণ তো আমরা মন্ত্রিসভা যেভাবে সাজাইলো, এটা তো দৃশ্যমান, দেখা যাচ্ছে। আপনি শিরক সালাউদ্দিনকে স্বরাষ্ট্রমন্ত্রী দিলেন কেন? ভারতের কথায়, অবশ্যই ভারতের কথায়। অথচ কারণ উনি পুলিশ, অথচ উনি এখন আইনমন্ত্রী রোল প্লে করতেছে। হ্যাঁ, সে আইনমন্ত্রী রোল প্লে করতেছে। আইনমন্ত্রীর খবর কি? আইনমন্ত্রী তো বলে না সংবিধান সংবিধান। সে আসুক না সামনে, সে আসছে না কেন? সেও তো আরেক ধান্দাবাজ, সেও তো আরেক ধান্দাবাজ। এই জামিন দিয়ে, 18 মাসে জামিন দিয়ে হাজার কোটি টাকা কামাইছে, মানুষ তো বলে। কারণ আপনি আমাকে বলবেন এভিডেন্স দেন, আরে ভাই এভিডেন্স দিতে হয় না, এভিডেন্স দিতে হয় না। এটা এমনি বোঝা যায়। মানুষের পারসেপশন কখনোই রং হয় না, পিপলস পারসেপশন কখনোই রং হয় না। মানুষ তো বুঝে, মানুষ তো বলা বলি করছে, কিন্তু হাজার কোটি টাকা বানাইছে সে এই জামিন দিয়ে, সে আর আসিফ নজরুল। এটা তো মানুষ বলছে, সব জায়গায় বলছে। এদের কানে ঢুকে না তো, এগুলা ঢুকবে না। যেদিন চলার বাড়ি পড়বে পিঠের ওপরে, সেদিন বুঝবে, তার আগে বুঝবে না। এরা ভুলে গেছে যে জুলাই চলমান, জুলাই চলমান, জুলাই শেষ হয়নি, জুলাই চলবে আরো 5 বছর 10 বছর চলবে জুলাই, জুলাই চলমান, এটা ভুলে গেছে। তো এরা কিভাবে করবে? তো শিলং সালাউদ্দিনকে দিলেন আপনি স্বরাষ্ট্রমন্ত্রী, এত যোগ্য লোক থাকতে আপনি আলতাফ চৌধুরীকে দিতে পারতেন, আপনি বাবরকে দিতে পারতেন। আপনি তাকে দিলেন যে ভারতের সাথেই ট্রেন্ড আপ, ভারতেরই সে নাগরিক সে, এবং সে, আপনি সিকিউরিটি কম্প্রোমাইজ করেছে। আমার বিডিআর, পুলিশ, আনসার, এগুলো তো সে কমান্ড করে তার অধীনে। তো সে তো সিকিউরিটি পুরো এলিমেন্ট ভুল আদেশ দিবে অথবা দায়িত্ব পালন করতেই দিবে না। তো আমার বিজিবি বর্ডার দিয়ে তো ছেড়ে দেবে সব। তো কাকে কোথায় বসালে? খলিল সাহেবকে যেটা পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ দিল কোন হিসাবে আমি বুঝলাম না। খলিল সাহেবকে পররাষ্ট্রমন্ত্রী খলিল সাহেবকে কেন দিল? তাহলে আতাত কোথায়? তার মানে সে ওই যে অজিত দোভালের সাথে এরা মিটিং করে আসছে না একবার খলিল, আবার বাইরে কাতারে গিয়ে একবার মিটিং করে আসছে না? সেখানেও তো আহ, ভারতীয় 2-3টা ছিল। তো এগুলো তো আছে, ইউনুস সাহেবকে ব্লাফ দিয়েছে এই খলিল, খলিল, শফিক, এরা তো ইউনুস সাহেবের সাথে বিট্রে করছে। এবং ইলেকশন রেজাল্টের সন্ধ্যাপদ যেদিন ভোট হইলো, আমি আমার সেনাবাহিনী নিয়ে গর্বিত। সেনাবাহিনী ঈদের নির্বাচনের দিন খুব সুন্দরভাবে, আন্তরিকতার সাথে, ইমানদারির সাথে ডিউটি পালন করেছে। বাট ভোট কাউন্টিং তো সেনাবাহিনীর দায়িত্ব না। তো সেনাবাহিনীকে এখানে ব্লেম দেওয়া যাবে না। আমি মাঠে, আমি নির্বাচন কেন্দ্রে গেছি, 7টা নির্বাচন কেন্দ্র ভিজিট করি, 7টা না 9টা বা 11টা, 9টা অথবা 11টা ভিজিট করেছি। আমি তো দেখেছি যে কিভাবে সেনাবাহিনী কষ্ট করে সারা দিন, সেই সকাল থেকে রাত 8টা পর্যন্ত ছোটাছুটি, দৌড়াদৌড়ি বিভিন্ন জায়গায় করছে, তারা আইন শৃঙ্খলা রক্ষার চেষ্টা করছে। ছোটখাটো হ্যাঁ 2-1টা জায়গায় হয়েছে, বাট যখনই আবার আর্মি চলে আসছে সেটা তারা পারেনি। তো এখানে কারচুপিটা যে করলো, এটা ইউনুস সাহেবকে তারা ডার্কে রেখেছে। এটা তো সোশ্যাল মিডিয়াতে আসছে, মানুষ বলাবলি করছে। এই কারা ডার্কে রেখেছে? ইউনুসের সাথে যারা, ডক্টর ইউনুসের সাথে আশেপাশে যে চামচাগুলা ছিল, এই খলিল মলিল এগুলা আরো যেগুলা ছিল, সচিব টচিব, এরা জানতেই দেয় নাই ডক্টর ইউনুসকে। ডক্টর ইউনুস জেনেছেন সন্ধ্যার পরে, ততক্ষণে কাজ হয়ে গেছে। বা রেজাল্টও তো 3 দিন পরে ঘোষণা করবে, 3rd ডে থেকে ঘোষণা করবে। অফিসিয়াল ডিক্লারেশনটা তো পরে হয়েছে, 3rd ডেতে বা 4th ডে। তো ডক্টর ইউনুস তো চেয়েছিলেন একটা বেস্ট পসিবল নির্বাচন বাংলাদেশে উপহার দিতে। কিন্তু আমি যদি বলি 70 সাল থেকে এই পর্যন্ত যতগুলা নির্বাচন হয়েছে, তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট নির্বাচন হয়েছে এটা। রেজাল্ট দিয়ে তো কথা, নির্বাচন অনুষ্ঠানটা সুন্দরভাবে হয়েছে, বাট আলটিমেটলি ফাইনাল রেজাল্টটা কি হয়েছে? টোটাল ডাকাতি হয়েছে, টোটাল। হয়তো 10টা সিট কম বেশি করতো, সেটা একটা কথা, পুরা জিনিসটাই উল্টায় দিচ্ছে। বিএনপি পাইতো 70 থেকে অ্যারাউন্ড 70 প্লাস মাইনাস, সেখানে জামাতকে করে দিয়েছে, জামাতের 70 ঘরে নিয়ে গেছে, আর পুরাটা উল্টায় দিয়েছে। হোয়াট ননসেন্স।